গুড মর্নিং সকলকে। ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ তার তরফ থেকে আমি সুমন চক্রবর্তী, ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজির হেড, এবং আমার সঙ্গে আছে আমার কলিগ ডক্টর সুচিস্মিতা সেন চৌধুরী, উনিও ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজির অধ্যাপক। আমরা দুজন এবং আমার সম্পূর্ণ কলেজের তরফ থেকে যারা আগে এই আলোচনা সভায় যোগ দিয়েছ তাদের সবাইকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেহেতু তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে এসছো এবং আমাদের কলেজে আপাতত অন্তত নৃতত্ত্ব বিজ্ঞান বা অ্যানথ্রোপোলজির বিষয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো, তার সাথে অন্যান্য বিষয়েও তোমরা ফর্ম ফিল আপ করেছো। তো প্রথমেই আমি সেই জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কলেজের তরফ থেকে। এই যে প্রোগ্রামটা প্রতি বছরই আমাদের হয়ে থাকে। আমরা এটাকে নাম দিয়ে থাকি একাডেমিক কাউন্সিলিং। অনেকে এটা প্রথমে কোশ্চেন করেছে যে এখন তো লিস্ট বেরোয়নি, তাহলে আগে থেকেই কেন একাডেমিক কাউন্সিলিং? কারণ এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা বহুদিন ধরে এক্সপেরিমেন্ট করে আমরা একটা জায়গায় উপস্থিত হয়েছি যে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে দিলে তারপরে গিয়ে একাডেমিক কাউন্সিলিং তোমাকে করলে সেই বিষয় সম্পর্কেই তোমাকে পড়াশোনা করতে হবে। কিন্তু কোনো একটা বিষয় যখন নিয়ে তুমি আগে চুজ করছো, কারণ আমি দেখেছি যে যখন তোমরা অ্যাপ্লাই করেছো শুধুমাত্র অ্যানথ্রোপোলজিতে অ্যাপ্লাই করেছো খুব রেয়ার, কারণ অ্যানথ্রোপোলজির সাথে জুলজি, বোটানি, কোনো স্টুডেন্টও দেখেছি যে 10টা বিষয়ে অ্যাপ্লাই করেছে, মানে কমার্স, আর্টস, সায়েন্স সব বিষয়ে অ্যাপ্লাই করেছে। তো এই জায়গাটা আমার মনে হয় মানুষের যে মনস্তাত্ত্বিক ব্যাপার, এই জায়গাটায় এটা খুব বড় ভূমিকা এবং দায়িত্ব আমাদের মধ্যে থাকে, বিশেষ করে যারা অধ্যাপনা আমরা করি হায়ার এডুকেশন ইনস্টিটিউটে, যে তারা কিভাবে এই ছাত্রছাত্রীগুলো, যারা ছাত্রছাত্রীগুলো তারা কোন সাবজেক্ট নিয়ে পড়লে কত দূর এগোতে পারবে বা কত তাদের স্কোপ আছে, এটা যদি তাদের সাবজেক্ট চয়েসের আগে তারা যদি জানতে পারে তাহলে তাদের কাছে অনেকখানি ক্লিয়ার হয় জিনিসটা যে কোন সাবজেক্টটা আমরা নিতে পারি। এখন এই যে আলোচনা সভা মূলত আমরা দুটো পর্যায়ে আলোচনা করব। একটা হচ্ছে আমরা আলোচনা করব এই যে বিষয়টা নিয়ে সবাই তোমরা অ্যাপ্লাই করেছো আমাদের কলেজে, সেই অ্যানথ্রোপোলজি জিনিসটা কি, তার কি স্কোপ আছে, এটা পড়েই কতদূর পর্যন্ত এগোনো যায়, কি করা যায়, ইত্যাদি ইত্যাদি। কেনই বা আমাদের কলেজে অ্যানথ্রোপোলজি নিয়ে আমরা এত গর্বিত এবং অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করছে প্রচুর ছেলেমেয়ে, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা লাভ করেছে। তো এটা একটা ব্যাপার। আর সেকেন্ড পর্যায়ে কারোর কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে নিশ্চয়ই সে আমাকে বা আমাদের এখানে বলবে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব তার সেই প্রশ্নের উত্তর দেওয়ার। যদি আমরা আমাদের কাছ থেকে উত্তর সে স্যাটিসফাইড না হয় তাহলে ভবিষ্যতে আমরা তাকে মেল করেও জানাতে পারি, অন্যভাবে কোনো অসুবিধা নেই। তো আমরা এইটুকু উদ্দেশ্য নিয়ে আজকে এই একাডেমিক কাউন্সিলিংটা করা। একাডেমিক কাউন্সিলিং শুধুমাত্র অ্যানথ্রোপোলজি স্টুডেন্টদেরই না, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই এটা ডাইরেকশন আছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টই এটা করবে এবং স্টেপ বাই স্টেপ করবে। কারণ হচ্ছে এই অ্যাডমিশনের আগে একটা একাডেমিক কাউন্সিলিং এর আলাদা উদ্দেশ্য আছে, তারপরে যখন অ্যাডমিশন হয়ে যাবে তখন একাডেমিক কাউন্সিলিং এর আলাদা উদ্দেশ্য আছে। আবার যখন একটা সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের পরে গিয়ে একাডেমিক কাউন্সিলিং হবে তখন তার আলাদা উদ্দেশ্য আছে। ফলে একাডেমিক কাউন্সিলিং এরও বিভিন্ন সময়ে ভেদে উদ্দেশ্য কিন্তু পৃথক হয়। ফলে আজকের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যারা অ্যানথ্রোপোলজিতে তোমরা অ্যাপ্লাই করেছো তাদেরকেই আমরা এখানে ডেকেছি, যদিও বা তারা অ্যানথ্রোপোলজি ছাড়া অন্যান্য বিষয়েও অ্যাপ্লাই করেছে, তার কোনো অসুবিধা কিছু নেই। তবে যদি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করো সেই জিনিসটাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ আমাদের কাছে এটা বহুদিন থেকে এক্সপিরিয়েন্সড, আমরা যে ছেলে মেয়েদের কাছে অনেকগুলো প্রশ্ন আমরা পেয়ে থাকি। প্রথম প্রশ্নটা আমরা পাই, যেহেতু হায়ার সেকেন্ডারি সব স্কুলে
অ্যানথ্রোপোলজি থাকে না, কিছু কিছু স্কুলে আছে, হায়ার সেকেন্ডারি অবশ্যই আছে। যেমন আমার জানা আছে দত্তপুকুরে নিবাদুই হাই স্কুলে অ্যানথ্রোপোলজি আছে, বিরাতে অ্যানথ্রোপোলজি আছে, অশোকনগরে 2-3টে স্কুলে অ্যানথ্রোপোলজি আছে, বনগাঁতে অ্যানথ্রোপোলজি আছে। এরকম প্রচুর স্কুল আছে টুকরো টুকরো ভাবে যেখানে হায়ার সেকেন্ডারিতে অপশনাল সাবজেক্ট হিসেবে অ্যানথ্রোপোলজি আছে, নেয় ছেলেমেয়েরা নেয়। আমার অনেক স্টুডেন্টও আছে যারা অ্যানথ্রোপোলজি নিয়ে হায়ার সেকেন্ডারিতে পড়াশোনা করেছে। এবং এই কোশ্চেনটা তাদের কাছেও আছে, যে তাদের কাছে মূল কোশ্চেন হচ্ছে যে ভবিষ্যতে এটাকে নিয়ে হায়ার স্টাডিজ করলে আমাদের কি লাভ হবে, আমরা কিভাবে পাবো। এছাড়া জেনারেল কোশ্চেন আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যে এই অ্যানথ্রোপোলজিটা কি, মানে আমরা জুলজি জানি, আমরা বোটানি জানি, আমরা সাইকোলজি জানি, ঠিক আছে, আমরা ম্যাথামেটিক্স জানি, আমরা ফিজিক্স জানি, এক একটা বিষয়। তাহলে অ্যানথ্রোপোলজিটাও একটা বিষয়। এই বিষয়টা কি কি বৃত্তান্ত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা সায়েন্স না আর্টস। এই কোশ্চেনটা প্রচুর ভাবে আমি পেয়ে থাকি, সায়েন্স না আর্টস। নাম্বার 3 হচ্ছে এই সাবজেক্টটা পড়ে কি হবে, মানে ফিউচার প্রসপেক্ট কি আছে, এটা একটা খুব বড় কোশ্চেন। আর লাস্টলি আমি স্কোপ দেখাবো যে কেনই বা এই সাবজেক্টটা নিয়ে আমাদের কলেজে তোমরা পড়াশোনা করো, কেনই বা তোমরা ফর্ম ফিল আপ করেছো, এবং আমরা তোমাদের একাডেমিক কাউন্সিলিং করছি। আমরা চাইবো যে তোমরা যদি ভবিষ্যতে অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করো তাহলে আমাদের কলেজে আসবে এবং আমরা আমাদের বেস্টটা তোমাদের দিতে পারবো। তো সেটা বলতে গিয়ে এবার আসা যাক যে আমরা যে কলেজের অধ্যাপনা করি সেই কলেজ নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আমার স্ক্রিনটাকে আমি শেয়ার করছি। আশা করি সবাই আমার স্লাইডটা দেখতে পাচ্ছ। একটা স্লাইড আমরা করেছিলাম আমি এবং ডক্টর সুচিস্মিতা সেন চৌধুরী। এই প্যান্ডেমিকের আগে আমরা একটা বিভিন্ন স্কুলে গিয়ে আমরা অ্যানথ্রোপোলজি সম্পর্কে বলছিলাম। সেই সময় আমরা একটা স্লাইড তৈরি করেছিলাম, এই স্লাইডটা আমরা একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে। তো সেখানে আমি একটা টাইটেল দিয়েছিলাম স্লাইডে, সেটা হচ্ছে যে বর্তমানে অ্যানথ্রোপোলজির কি অপরচুনিটি আছে এবং লোকাল জায়গা থেকে, মানে তোমরা যে পড়াশোনা করছো সেখান থেকে পৃথিবীর প্রত্যেকটা কোনায় অ্যানথ্রোপোলজির কিভাবে বিস্তার আছে সেই সব জায়গায় তোমরা এগিয়ে যেতে পারো। এখন কতগুলো কথা একটু বলে নেওয়া দরকার যে যেহেতু তোমরা একটা হায়ার এডুকেশন ইনস্টিটিউটে ঢুকছো আফটার হায়ার সেকেন্ডারি, ফলে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের একটা উদ্দেশ্য থাকে, প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমরা জীবনে প্রতিষ্ঠা লাভ করো। এটা তো আমাদের প্রধান উদ্দেশ্য, এটা আমরা চাইবো এবং আমরা চাইবো যাতে আমাদের এখানে গ্রাজুয়েশন পাস করে ভালো জায়গায় তোমরা চাকরি বাকরি পাও, এটা আমাদের মূল উদ্দেশ্য। এবং যতদিন না তোমরা পাবে ততদিন পর্যন্ত যত রকমের সাহায্য দরকার সেই যত রকমের সাহায্য কিন্তু আমরা হাত বাড়িয়ে দেবো, এটাই আমাদের অঙ্গীকার। দ্বিতীয় হচ্ছে যে এটা যদি আমাদের সুদূর প্রসারী একটা উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমাদের ইমিডিয়েট এম কি, আমরা একদম প্রথম এটা কি চাই তোমাদেরকে নিয়ে, আমরা এটা চাই যে তোমরা এই অ্যানথ্রোপোলজিতে থাকো এবং হায়ার স্টাডিজ করো, এবং যাতে আমার যদি 20 জন স্টুডেন্ট এখানে ভর্তি হয় তাহলে 20 জন স্টুডেন্টই যাতে হায়ার এডুকেশনে বিশেষ করে মাস্টার ডিগ্রি করতে পারে। ফলে আমার যদি মাস্টার ডিগ্রি 20 জনের মধ্যে 20 জনই করতে পারে, তার জন্য তাদের ভালো নাম্বার পেতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, ফলে এই মাস্টার ডিগ্রি করার পর তারা আরো এগিয়ে যাবে। এটাই আমাদের ইমিডিয়েট, কারণ এই যে পড়াবো আমরা পড়িয়েই যে তোমাদের সঙ্গে সঙ্গে চাকরি দিয়ে দেবো সেই চাকরি দেওয়ার জায়গায় আমরা নেই, কিন্তু শিক্ষকতা বা অধ্যাপনা করার মাধ্যম দিয়ে যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় একটা যোগাযোগ আছে, ফলে আন্ডার গ্রাজুয়েশনও তোমাদের অনেক অপরচুনিটি আছে, আবার পোস্ট গ্রাজুয়েশনে অপরচুনিটির পার্সেন্টেজটা আরো বেশি করে খুলে যাচ্ছে। প্রথম কথা বলি যে বিষয় নিয়ে আমরা সমুদ্রের মধ্যে যদি একটা সব বিষয়গুলো একটা সমুদ্র নিয়ে ভাবি, সেখানে যেরকম একটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা হিসেবে তোমার বোটানি, জুলজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এগুলো সব আছে, সেরকমই অ্যানথ্রোপোলজির একটা সাবজেক্ট, সেটা ওই ক্ষুদ্র বৃহৎ সমুদ্রের মধ্যে ক্ষুদ্র একটা অংশ। এবং আমরা যে ডিপার্টমেন্টে চালাই সেই ডিপার্টমেন্টটা একটা কলেজ আছে, সেটা বিরাটি কলেজ, অনেকে জানো, অনেকে লোকেশন জিজ্ঞেস করবে পরবর্তীকালে, সেটা আমি আগেই বলে দিই যে বিরাটি কলেজটা হচ্ছে
বারাসাত এবং দমদম জংশনের মাঝখানে একটা স্টেশন আছে যার নাম হচ্ছে বিরাটি। বিরাটি থেকে স্টেশন থেকে নিমতার দিকে যেতে যে বিগ বাজার পড়ে, সেই বিগ বাজারের পেছন দিকে এই কলেজটা আছে। 1964 সালে এই কলেজটা প্রতিষ্ঠা লাভ করে এবং সেই সময় ইউনিভার্সিটি অফ ক্যালকাটার এটা অ্যাফিলিয়েটেড থাকে। কিন্তু 2007 সালে যখন আমাদের নতুন ইউনিভার্সিটি তৈরি হয় বারাসাতে, যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে আমাদের এখানে 56খানা কলেজ, তার থেকেও বেশি কলেজ যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছিল সেগুলো ট্রান্সফার হয়ে চলে আসে। ফলে বর্তমানে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটা অঙ্গ, একটা আন্ডার গ্রাজুয়েট কলেজ। এই আন্ডার গ্রাজুয়েট কলেজে অনেক বিষয় নিয়ে পড়ানো হয়। বিশেষ করে আমরা যেসব বিষয়গুলো দেখি তার মূলত সবগুলোই আমাদের অনার্স আছে, কিন্তু কি 2-3 বছর আগে আমরা 3টে বিষয় খুলেছি, মাইক্রোবায়োলজি, সাইকোলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন। এই 3টে বিষয় এখনো অনার্স আসেনি, শুধু জেনারেল আছে। বাদ বাকি 20খানা বিষয় আমাদের অনার্স আছে। সেই অনার্স বিষয়ের মধ্যে কিছু বিজ্ঞান ভিত্তিক অনার্স আছে, কিছু যেটা আর্টসের অনার্স আছে, আর কিছু কমার্সের তো অবশ্যই অনার্স আছে। তো এই বিজ্ঞান ভিত্তিক অনার্সের মধ্যে আমাদের অ্যানথ্রোপোলজিটাও পড়ে, তার সঙ্গে সঙ্গে আমাদের আছে জুলজি, বোটানি, তারপরে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে। এইগুলো সবগুলোই আমাদের, জিওগ্রাফি, ইকোনমিক্স, এগুলো আমাদের প্রত্যেকটাই অনার্স আছে। এবং আমি আনন্দের সাথে তোমাদের কাছে বলছি যে আমাদের ডিপার্টমেন্টে এবং সর্বোপরি আমাদের কলেজে লাস্ট কয়েক বছরে, 2-1 বছরের মধ্যে, বিশেষ করে লকডাউনের মধ্যে প্রচুর ফ্যাকাল্টি জয়েন করেছে। এবং আমাদের যদি এখন আমাদের ফ্যাকাল্টি স্ট্রেংথ আমরা দেখি, তাহলে 90-এর ওপরে ফ্যাকাল্টি স্ট্রেংথ, এটা খুব রেয়ার কলেজই আমাদের আছে। এবং বিগত 2 বছর ধরে আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনলাইন টিচিং আমরা করেছি। এবং এই অনলাইন টিচিং এর জন্য আমরা রেগুলারলি আমরা স্টুডেন্ট এবং তাদের গার্জেনদের সাথে যোগাযোগ রেখেছি, এবং তারা ভালো করে পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে এবং পরবর্তী সেমিস্টারে তারা এগিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আমাদের কলেজে, বিশেষ করে অ্যানথ্রোপোলজিতে অ্যাপ্লাই করার জন্য। ভর্তিটা তোমাদের নিজস্ব বিষয়, তা আগে এগিয়ে নেওয়া যাক যে অ্যানথ্রোপোলজি কাকে বলে এবং তার কি কি বিস্তার আছে। আমি 10-15 মিনিট বলবো, বেশি বলতে গেলে একটা ক্লাস হয়ে যাবে। বেশি আমি বলবো না, কয়েকটা ছবি দেখাবো, তারপরে তোমাদের কোশ্চেন আমি নেব। এই এরিয়াগুলোকে আমি টাচ করার চেষ্টা করছি যে অ্যানথ্রোপোলজি কাকে বলে, কোন ধরনের জব প্রসপেক্ট আছে, ইন্ডিয়াতে অপরচুনিটি কি আছে বা বিদেশে অপরচুনিটি কি আছে, এবং আমার একটা বিষয় যেটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এছাড়া সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজি এখানে দেওয়া আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে অপরচুনিটি আছে। আবার আমি যখন যারা অ্যাডমিশন নেবে তাদেরকে ফার্স্ট হ্যান্ড কাউন্সেলিং শুরু করব, তখন আরো আমি ডেপথের মধ্যে ঢুকবো। এখন বিখ্যাত বিজ্ঞানী এল ক্রোয়েগার বলেছেন যে অ্যানথ্রোপোলজি হচ্ছে এমন একটা মানবতার বিজ্ঞান, যে বিজ্ঞান মানবতার মধ্যে সব থেকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা। খুব ইম্পর্টেন্ট কথা, বিজ্ঞান ভিত্তিক আলোচনা। বিজ্ঞান কাকে বলে? বিজ্ঞান বলছে যে পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত, একে বলা হয় বিজ্ঞান, তাই তো? তাহলে এই বিজ্ঞান যদি মানবতার দিকে না থাকে, বিজ্ঞানের ব্যবহার অপব্যবহার তোমরা সবাই পড়েছো, তাহলে এই অ্যানথ্রোপোলজি যে মানবতার দিকটি সব থেকে বেশি করে দেখে, যেটা মানব উন্নয়ন, মানব প্রসারণের দিক, সেটাকে তারা কিন্তু দেখবে। এখন অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে এই 5খানা যে টার্ম, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলায় যদি আমি করি, একটা অভিযোজন, পৃথকীকরণ, বিবর্তন, সময় এবং ক্ষেত্র, আর তার মধ্যমণি হচ্ছে মানুষ। ফলে অ্যানথ্রোপোলজি এবং বাংলায় যাকে বলা হয় নৃবিজ্ঞান, ভারতবর্ষের যে নামে সব থেকে বেশি ডাকা হয় তার নাম হচ্ছে মানব বিজ্ঞান। কাকে বলে? যদি আমি ইংলিশে ডেফিনিশন দিই, তাহলে অ্যানথ্রোপোলজি ইজ আ scientific and systematic study of human adaptation, variation and evolution on the basis of time and space. অর্থাৎ মানব সম্পর্কিত জ্ঞান। কিরকম জ্ঞান? বিজ্ঞান ভিত্তিক।
অর্থাৎ অবশ্যই সেখানে পরীক্ষা, পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত আছে। সেখানে কি কি জ্ঞান? 1 নম্বর হচ্ছে অভিযোজন। মানুষ যখন বা কোনো জীব যখন এই পরিবেশে আসে, এই পৃথিবীতে এসছে, প্রথম যেটা আগে করতে হয়েছে, এই পরিবেশ সাপেক্ষে তাকে অভিযোজিত হতে হয়েছে। কিরকম? যদি আমি একটা পাহাড়ি কুকুর নিয়ে তোমার বাড়িতে নিয়ে আসি এবং এই গরম রোদে ছেড়ে দিতে, কয়েকদিন পরে সে মারা যাবে, অর্থাৎ সেই অভিযোজনটা সঠিকভাবে তার হয়নি। এবং যখন একটা মানুষের মধ্যে, বিশেষ করে বা কোনো প্রাণীর মধ্যে, কোনো গোষ্ঠীর মধ্যে বেশি অভিযোজিত হয়ে যাচ্ছে বা অভিযোজনের যে পজিটিভ দিক তাদের মধ্যে থাকছে, তাহলে যাদের নেগেটিভ দিক থাকে, যারা অভিযোজিত হতে পারছে না, তাদের মধ্যে একটা পৃথক তৈরি হচ্ছে, পৃথক বৈশিষ্ট্য তার অধিকারী হচ্ছে, এবং একেই বলা হচ্ছে পৃথকীকরণ। এবং ডারউইন বলেছিলেন, তোমরা প্রত্যেকেই নাম শুনেছ, বায়োলজিতে ডারউইন আছেন, যিনি বিবর্তনের জন্মদাতা, বিবর্তনের যে সূত্র তার জন্মদাতা। উনি বলেছিলেন যে অভিযোজনের ফলে যে পৃথকীকরণ হয়, এই পৃথকীকরণের মধ্যে যারা কোনো পরিবেশে সব থেকে বেশি অভিযোজিত থাকে, তারাই কিন্তু বিবর্তনের পথে এগিয়ে নিয়ে যায়। এটাই হচ্ছে মূল তত্ত্ব ডারউইনের থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনবাদের মূল তত্ত্ব। ফলে ডারউইন প্রচুর সংগ্রহ করেছিলেন স্পেসিমেন, কিন্তু আমরা যদি এই ডারউইনের তত্ত্বটাকেই মানব বিবর্তনের জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি মানবের এই পৃথিবীতে আসার পরে অভিযোজন, পৃথকীকরণ এবং বিবর্তনের পথে আস্তে আস্তে কোন মানব আমরা বর্তমান দিনে আছি, সেটাকে যখন আমরা অধ্যয়ন করি, তখন তাকে আমরা বলি এটা অ্যানথ্রোপোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা অ্যানথ্রোপোলজি। অবশ্যই যখন আমরা এরকম ভাবে অধ্যয়ন করি যে আমরা অনেক সময় বলি যে শিম্প্যাঞ্জি থেকে মানুষ, শিম্প্যাঞ্জি থেকে আমরা এসছি, বা আমাদের এরকম বিবর্তনের পথে প্রথমে অস্ট্রালোপিথেকাস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স, নিয়ান্ডারথালেন্সিস, এই করতে করতে হোমো স্যাপিয়েন্স ফসিল করে হোমো স্যাপিয়েন্স আসলো। তাহলে সেখানে সময়টা খুব গুরুত্বপূর্ণ, কত লক্ষ কোটি বছর আগে তারা এসেছিল এবং আস্তে আস্তে বর্তমানে তুমি আছো। সেরকমই সমান গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে তুমি বারাসাতে বসে আছো, তোমার ফিজিক্যাল ফিচার্স একরকম, আবার যে আফ্রিকায় বসে আছে তার ফিজিক্যাল ফিচার্স একরকম, যে চায়নায় বসে আছে তার ফিজিক্যাল ফিচার্স একরকম, যে ইউরোপে বসে আছে সেই ফিজিক্যাল ফিচার্স একরকম, বা আমেরিকায় বসে আছে তার ফিজিক্যাল ফিচার্স একরকম। তাহলে ক্ষেত্রর পরিপ্রেক্ষিতেও কিন্তু মানবের এই পৃথকীকরণ হয়ে থাকে। এখন এই যে মানব মানব বারবার কথাটা বলে যাচ্ছি, আমি যদি কাউকে একজন জিজ্ঞেস করি তুমি কে, বা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো স্যার আপনি কে, তাহলে প্রথমেই বলবো যে আমার নাম হচ্ছে সুমন চক্রবর্তী, সবাই বলবে সেটা। তাহলে এই সুমন চক্রবর্তীর সঙ্গে কি জৈবিক কোনো সম্পর্ক আছে? না। তাহলে সুমন চক্রবর্তী নামটা আমি কোথা থেকে পেলাম? আমি যে সমাজে বসবাস করি সেই সমাজ আমাকে দিল। আমি যে সংস্কৃতিকে মেনে চলি সেই সংস্কৃতির মাধ্যমে আমি এটা পেয়েছি। ফলে একটা মানবের পরিচয় শুধুমাত্র তার সামাজিক, শুধুমাত্র তার জৈবিক ভাবে না, তার সামাজিক এবং সাংস্কৃতিক ভাবে। ফলে যদি দুটো সাবজেক্টকে তুমি একটু আলাদা আলাদা করে দেখো, একটা যেমন ফিজিওলজি, যারা মানুষের বায়োলজি নিয়ে শুধু স্টাডি করে, আর একটা সোশিওলজি, যারা মানুষের সমাজকে নিয়ে শুধু স্টাডি করে। কিন্তু অ্যানথ্রোপোলজি একদিকে যেমন মানবের বায়োলজি নিয়ে স্টাডি করে, আরেকদিকে সেরকম মানবের সমাজকে নিয়ে অধ্যয়ন করে। কিন্তু মানব হচ্ছে এমন একটা সমাজ, যে সমাজের সংস্কৃতি বর্তমান, মানব ছাড়া আর কোন সমাজে সংস্কৃতি বর্তমান নেই। তাহলে মানব বলতে কাকে বুঝি? বায়োলজি এবং কালচার দুটোকে মিক্সড করলে একটা মানুষের অস্তিত্বকে বোঝা যায়, এবং অ্যানথ্রোপোলজি এই পার্সপেক্টিভ নিয়ে চলেছে এবং আগেও এগিয়ে চলেছে। এর মূল 4টে সাব ডিসিপ্লিন আছে, একটা হচ্ছে বায়োলজি, একটা হচ্ছে সোশ্যাল কালচার, একটা হচ্ছে প্রি হিস্ট্রি, একটা হচ্ছে লিঙ্গুইস্টিক। প্রত্যেকটি আলাদা আলাদা তার গুরুত্ব আছে। যেমন আমি আমাদের ডিপার্টমেন্টের বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে স্পেশালাইজেশন, ডক্টর সুচিস্মিতা সেন চৌধুরী এবং আমাদের শ্রীমতী তনুশ্রী পড়লে ও সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজিতে স্পেশালাইজেশন, আর প্রি হিস্ট্রিক আর্কিওলজিতে স্পেশালাইজেশন হচ্ছে শাশ্বতী রায়। এবং আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি এই বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে আমাদের খুব রিসেন্টলি 1-2 বছরের আগে আমাদের আরেক কলিগ জয়েন করেছে, তার নাম হচ্ছে ডক্টর পুষ্পলতা টিক্কা। ফলে আমাদের এখানে কম্প্রিহেন্সিভ
এই যে তিনটে ভাগ, প্রধান তিনটে ভাগ, প্রথমেই তিনটে ভাগের যে ফ্যাকাল্টি বর্ধমান এবং যারা স্পেশালাইজড শুধু পড়াশোনায় না, তাদের গবেষণার মাধ্যমে। তাই জন্য একটা কম্প্রিহেন্সিভ নলেজ আমরা এখানে পাবো যারা এখানে পড়াশোনা করবে। এটাই আমি বললাম যে আমরা হোলিজমকে চিন্তা করি, মানে সবগুলো একত্রে নিয়ে আমরা আলোচনা করি। এবার এটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা যেটা জানতে চাও মূল জায়গা থেকে, যে অ্যানথ্রোপোলজি পড়ে কি হবে। আমি অনার্স নিয়ে আলোচনা করছি, কারণ হচ্ছে যে এখানে যারা এই গ্রুপে আজকে তোমরা দেখছো তারা সকলেই হচ্ছে অনার্সের জন্য অ্যাপ্লাই করেছো। প্রথম হচ্ছে যে অ্যানথ্রোপোলজি যদি বিএসসি অনার্স হিসেবে দেয়, আমাদের ইউনিভার্সিটি দেয়, পাস করে কেউ বিএড করতে পারো। বিএড করার পর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে বসতে পারো এবং সেখানে বায়োলজি টিচার হিসেবে আমার প্রচুর বন্ধু, আমার জুনিয়র যারা বিভিন্ন কলেজে মাধ্যমিক র্যাঙ্কে, উচ্চ মাধ্যমিক না, মাধ্যমিক র্যাঙ্কে যে স্কুলগুলো আছে বা কোনো স্কুলে মাধ্যমিক র্যাঙ্কে যখন বায়োলজি টিচার অ্যাপ্লাই করা হয়, সেখানে অ্যানথ্রোপোলজি ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসেবে নিয়ে সেখানে সে পরীক্ষা দিতে পারে। এটা খুব ইমিডিয়েট ব্যাপার। এটা গেল হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কেউ যদি বিএসসি করার পর ডাইরেক্ট এমবিএ করে, সে করতে পারে, ম্যানেজমেন্ট জব সে পাবে। আবার বিএসসি করার পর অনেকের আমাকে আসে যে স্যার আমি আর হায়ার স্টাডিজ করবো না, এবার আমাকে বলুন আমরা কি কাজ করতে পারি। তো সেখানে ইমিডিয়েট যেটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের জব। ম্যাক্সিমাম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মাস্টার ডিগ্রি চায় না, চায় হচ্ছে স্কিলের মধ্যে দুটো জিনিস চায়। একটা হচ্ছে যে তোমাদের এই অ্যানথ্রোপোলজি পড়তে পড়তে তোমরা একটা ফিল্ড ওয়ার্ক করবে, অর্থাৎ কোনো একটা জায়গায়, কোনো একটা গ্রামে তোমরা যাবে, সেখানে থাকবে, সেখানে মানুষের সাথে কথা বলবে এবং সেই মানুষের জীবনযাত্রা, জীবিকা নিয়ে একটা লেখা তোমরা জমা দেবে। এইটা শেখার জিনিস, এটা কিন্তু অন্য কোনো বিষয় কোথাও পৃথিবীর এই জিনিসটা অ্যানথ্রোপোলজি ছাড়া শেখানো হয় না। ফলে এখানে আমাদের ডিমান্ড আছে এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন প্রচুর আছে, বিশেষ করে কলকাতা বেসডও প্রচুর আছে, যারা ইমিডিয়েটলি ফ্রেশ ক্যান্ডিডেটকে নেওয়ার চেষ্টা করে, অনেকে কাজও করছে। এছাড়াও যদি কেউ অ্যানথ্রোপোলজিতে আফটার গ্রাজুয়েশন সিভিল সার্ভিস দিতে চাও, অনেকে বলেছে WBCS, অবশ্যই, কিন্তু এছাড়াও তোমাদের প্রচুর আলাদা স্টাডি আছে। ইউপিএসসি আছে, আইএফএস, আমি একটাও স্টুডেন্টকে এখনো পাইনি যে আইএফএস দিয়েছে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, IRS, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস। মানে কম্পিটিটিভ জবে যে কোনো জায়গায়, যে কোনো কম্পিটিটিভ যে টোলগুলো আছে যেখানে পড়ানো হয় কম্পিটিটিভ বিভিন্ন সাবজেক্ট নিয়ে, সেখানে অ্যানথ্রোপোলজি অবশ্যই আছে। প্রচুর অ্যানথ্রোপোলজিস্ট যারা পড়াশোনা করে ওখানে কোচিং করায়। কাদের করায় না, যারা অ্যানথ্রোপোলজি নিয়ে ভবিষ্যতে এই বিভিন্ন সিভিল সার্ভিসের পরীক্ষা দিতে চায়। আমরাও বিভিন্নভাবে সাহায্য করে থাকি, অবশ্যই নন রেমুনারেটিভ, পয়সা না নিয়ে। কারোর যদি কোথাও অসুবিধা হয়, কেউ যদি বুঝতে চায়, এবং আমি জানি যখন অফলাইনে পড়াতাম একটা স্টুডেন্ট, সে তার বাবা ছিল যে অ্যানথ্রোপোলজি সে করতে, আমি তো প্রাইভেট টিউশন করি না, তবে আমার ক্লাসে যদি সে বসতে চায় তাহলে আমি প্রিন্সিপালের পারমিশন নিয়ে আসছি। প্রিন্সিপাল স্যার ওখানে পারমিশন দিলে সে আমার ক্লাসে বসতে পারে এবং খুব ভালো সে শিখেছে অ্যানথ্রোপোলজি। হয়তো 1 বছর সে ক্লাস করেছে বিভিন্ন টপিক নিয়ে এবং নিয়ে লিখে দেখাতো আমাকে। আমি যতখানি পারি আমি চেষ্টা করেছি তাকে হেল্প করার। এবং যত সার্ভে আছে ভারতবর্ষে, যত সার্ভে হয় সব জায়গায় কিন্তু অ্যানথ্রোপোলজিস্টের একটা সমান গুরুত্ব আছে। কিন্তু বিএসসি অ্যানথ্রোপোলজি অনার্স যদি করা হয় তাহলে তাদের সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে মাস্টার ডিগ্রি করা, মাস্টার ডিগ্রির পর এমফিল করা, পিএইচডি করা। মাস্টার ডিগ্রি করে অনেক জায়গায় যাওয়া যায়। মাস্টার ডিগ্রি করার পর যদি এমফিল না করেও ডাইরেক্টলি নেট দেওয়া যায়, ডাইরেক্টলি সেট দেওয়া যায়। নেট সেট গুলো কি? ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট। এই টেস্ট গুলো কি হয়? কলেজের অধ্যাপনা করার জন্য, ইউনিভার্সিটিতে অধ্যাপনা করার জন্য এগুলো হচ্ছে মানদণ্ড। এটাকে পাস না করলে ভবিষ্যতে এগোনো যাবে না। ফলে যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা অত বিশাল না এবং সব কলেজে অ্যানথ্রোপোলজি পড়ানো এখনো হয় না, ফলে যতখানি কলেজ আছে সেখানে যে শূন্য পদ আছে এবং আমাদের যত স্টুডেন্ট বেরিয়েছে, আপাতত মোটামুটি সকলেই অ্যাবজর্ব হয়ে গেছে, আবার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে।
বলে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন দিয়ে প্রচুর কলেজের বিভিন্ন কলেজের টিচাররা আছে, টিচিং জব একটা বস্ত বড় জব। এছাড়াও কেউ যদি এমফিল পিএইচডি করার পর ডাইরেক্টলি সায়েন্টিফিক্যাল জবে যোগ করতে চায়, যেরকম অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট অফ দ্য স্টেট যত আছে, আমাদের কলকাতায় আছে সিআরআই, আমাদের ডক্টর সুচিস্মিতা সেন চৌধুরী আগে ওখানে চাকরি করতেন। তো ওখানে ম্যাক্সিমাম যে যারা স্টাফ আছে সবাই কিন্তু অ্যানথ্রোপোলজি ব্যাকগ্রাউন্ড দিয়ে আসছে। আমার মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের অপরচুনিটি আছে। যদি তুমি সাবজেক্টটাকে ভালোবেসে পড়াশোনা করো, যদি সাবজেক্টটাকে অবহেলা তুমি না করো, তুমি যদি অবহেলা না করো তুমি এই জায়গায় যাবে। আর সব থেকে জ্বলন্ত উদাহরণ তুমি যদি দেখতে চাও তাহলে দেখো আমাদেরই, তুমি দেখো আমরা তো বিশাল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, আমরা খুব সাধারণ মাপের স্টুডেন্ট। কিন্তু যখন এই বিএসসি অনার্স অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেছি তখন পড়াশোনার মতন করে পড়াশোনা করেছি, রেগুলারলি পড়াশোনা করেছি এবং ভালোবেসে পড়াশোনা করেছি। ফলে যখন আমাদের কম্পিটিশন মার্কেটে আমাকে যেতে হয়েছে তখন অবশ্যই আমার সেই পড়াশোনার দাম আমি এখনো পর্যন্ত পেয়েছি, এখনো খেটে যাচ্ছি, খাটার বিকল্প নেই। জীবনে তুমি যে কোনো একটা জায়গায় সংগ্রাম করবে, জয়ের আগে সংগ্রাম করবে না পরে সংগ্রাম করবে। সংগ্রাম যদি আগে করো তাহলে পরে খুব ভালোভাবে থাকতে পারবে, আর সংগ্রাম যদি পরে করো তাহলে তোমার আগেরটা অনেক ভালোভাবে কাটবে, কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নেই, পড়াশোনার কোনো দায়িত্ব নেই। ফলে আমরা এটা দেখতে পাচ্ছি যে যদিও বা আমাদের 15-20 জন ভর্তি হচ্ছে, তার সেই 15-20 জনের মধ্যে সমানভাবে ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা করার জায়গায় কিন্তু খুব কম আমরা পাচ্ছি। ফলে আমরা চাই যে যারা এই ভবিষ্যতে এই সেমিস্টারে ভর্তি হবে তারা যেন অন্তত আমাদের রেগুলারলি ক্লাসগুলো পড়ে। বই অ্যাভেলেবল, প্রচুর বই আছে, কোনো নির্দিষ্ট বই নেই, প্রচুর বই আছে অ্যানথ্রোপোলজি। আমাদের ইন্টারনেটে আমরা পাই অ্যানথ্রোপোলজির বই, আমাদের কাছে সফট কপি আছে অ্যানথ্রোপোলজির বই। আমরা রেগুলারলি ক্লাস নেওয়ার সময় নোটস আমরা দিয়ে দিই এবং আমরা চেষ্টা করব যে তোমরা এমন একটা জায়গায় অ্যানথ্রোপোলজি যাবে সেখানে শুধুমাত্র তোমরা ইন্ডিয়াতে থাকবে না, ইন্ডিয়ার বাইরেও তোমরা এই স্কোপটা পাবে। খুব রিসেন্টলি আগস্ট মাসে আমরা একটা ইন্টারন্যাশনাল লেকচার সিরিজ তৈরি করেছি। এই লেকচার সিরিজে বিভিন্ন দেশের অ্যানথ্রোপোলজিস্টরা আসছেন এবং আমাদের প্ল্যাটফর্মে ওনারা লেকচার দিচ্ছেন। সেটা যদি বোঝো তাহলে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যানথ্রোপোলজির ব্যাপ্তি কতখানি। তুমি ইউনাইটেড স্টেটস এর একটাও ইউনিভার্সিটি নেই যেখানে অ্যানথ্রোপোলজির মাস্টার ডিগ্রি নেই, সব ইউনিভার্সিটিতে ইউনাইটেড স্টেটস এর অ্যানথ্রোপোলজি আছে। আমাদের এটা ভারতবর্ষের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি যে আমরা এখনো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রে সেরকম ভাবে গ্রহণযোগ্যতা আমাদের ন্যাশনাল লেভেলে আমরা তৈরি করতে পারিনি, কিন্তু আমরা অনেক খবরও রাখি না, আমরা এটা জানিও না, অনেকের কাছে নলেজও নেই যে ন্যাশনাল লেভেলে অ্যানথ্রোপোলজির গুরুত্ব কতখানি। আমাদের মিনিস্ট্রি অফ প্ল্যানিং, আমাদের একটা প্ল্যানিং আছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমরা জানো ভারতবর্ষে আদিবাসী গোষ্ঠী আছে এবং তাদের আলাদা গভর্নমেন্টের একটা জায়গা আছে এবং প্রচুর ছেলে মেয়ে ওখানে চাকরি করে এবং চাকরি পেয়েওছে। ফলে অ্যানথ্রোপোলজি, আমি যেমন ক্লোরেবার বললেন যে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট বিজ্ঞান ভিত্তিক ভাবে মানবতাকে সব থেকে অগ্রাধিকার দেয়। আমি সবসময় বলি যে অ্যানথ্রোপোলজি মানুষ হতে শেখায়, অ্যানথ্রোপোলজি মানুষ হতে শেখায়, মানুষ মানুষের সাথে কিভাবে মিশবে, মানুষের সুখ দুঃখের সাথী কিভাবে হবে সেটাকে তৈরি করে। ফলে আমি দেখেছি যে প্রচুর স্টুডেন্ট আছে যারা অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করেছে, যারা ডাইরেক্টলি অ্যানথ্রোপোলজি জবে নেই, তারাও কিন্তু এখন তাদের মুখে বলতে শোনা যায় যে স্যার ওই সময় যখন আমরা অ্যানথ্রোপোলজি পড়েছি তা আমাদের যে ট্রেনিংটা হয়েছে সেই ট্রেনিংটা কিন্তু আমরা এখন পাই, এখন আমরা সেটা উপলব্ধি করছি। আমার খুব একটা কথা মনে পড়ে, একজন ভিডিও আছেন বর্ধমানে গলসিতে, ওখানে একজন ভিডিও আছেন আমাদের অ্যানথ্রোপোলজি দীপঙ্কর দা নামে, দীপঙ্কর রায়, আমাদের বারাসাতেরই বাড়ি। তো আমাকে বলছিল যে ওর যখন WBCS ও পায়, WBCS এর প্রথম যে ওদের ট্রেনিং হয় সেই ট্রেনিং এ ওদের অ্যানথ্রোপোলজি পড়ানো হয়, তখন ও হাসছিল। তো একজন টিচার আছে, সে বলেছে তুমি হাসছো কেন? তখন সে বলেছে স্যার ম্যাডাম আমি অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করে
বলে আরে তুমি অ্যানথ্রোপোলজিতে মাস্টার ডিগ্রি করেছো, আর তাহলে তো তুমি আমার থেকেও ভালো জানবে। বলে এই অ্যানথ্রোপোলজি মানুষকে মানুষের সঙ্গে কিভাবে তাকে কাজ করতে হবে সেটা শেখায়। ওই জন্য WBCS এ অ্যানথ্রোপোলজি নেওয়ার সব থেকে বেশি ঝোঁক। আমার কাছে প্রচুর সারা বছর আসে, শুধুমাত্র WBCS এ না, UPSC তে এবং ভারতবর্ষের প্রত্যেকটা কর্নার থেকে আসে। আমরা এখন খুব এই করোনার জন্য আশীর্বাদ স্বরূপ অনলাইন টিচিংটা পেয়েছি। অনলাইন ভাবে আমার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করে, স্যার আমি IAS দেবো, তাহলে অ্যানথ্রোপোলজির এই যে সিলেবাসটা, এই সিলেবাসটা আমি কি করে এগোবো। তবে আমি একটুকু বলতে পারি যে যে ভালোবেসে পড়বে, যে অনেকে এরকম আছে, ভালো করে শোনো আমার কথাগুলো, অনেকে এরকম আছে যারা WBCS এ অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করার জন্য আমাদের কলেজে ভর্তি হয়েছে, পরবর্তীকালে কোনো কলেজ টিচার হয়েছে, WBCS এ যায়নি। আবার অনেকে আছে যারা ভালো রেজাল্ট করেছে কিন্তু তাদের WBCS এ গেছে। ফলে ভবিষ্যৎ কি হবে, কার জায়গায় কোনটা খুলবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে কামিং 6 সেমিস্টার, 3টে বছর যে রিগোরাসলি অ্যানথ্রোপোলজি নিয়ে চর্চা করবে, তার কাছে অন্তত ভবিষ্যতের দরজাটা খুলে যাবে। তার জীবন সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে অ্যানথ্রোপোলজির গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো আমি একটা রিলিজ দেখিয়েছি কিভাবে আস্তে 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 অ্যানথ্রোপোলজি কোয়ালিফিকেশন বাড়ানো যায়। আমরা এতদূর পর্যন্ত করেছি, আমি আর ডক্টর সুচিস্মিতা আর ডক্টর পুষ্পলতা। তারপরে এই জায়গাটা এখন যায়নি, আর সেই সময়টা পাইনি, কারণ আমরা তার আগেই আমাদের চাকরিতে জয়েন করে ফেলেছিলাম। ফলে অপরচুনিটি আছে প্রচুর, দেখো প্রচুর অপরচুনিটি আছে। এবং ভারতবর্ষের লিডিং যেসব ইউনিভার্সিটিস গুলো আছে, সেই প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশনে যেখানে অ্যানথ্রোপোলজিস্টরা অ্যাপ্লাই করতে পারে, এই হচ্ছে তাদের সব লিস্ট। টোটাল জায়গায় প্রচুর অ্যানথ্রোপোলজিস্ট ছড়িয়ে আছে। কাউকে সেরকম ভাবে যে ভালো পড়াশোনা করছে তাকে কিন্তু তুমি আটকে রাখতে পারবে না। এবার ধরো তাকে বলা হলো, আমি অনেক দেখেছি যে যে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছে, হ্যাঁ, যে ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা, ম্যাথামেটিক্স করছে না, তার যা হাল হবে। অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা মানে ভর্তি হয়ে অ্যানথ্রোপোলজি পড়াশোনা করছে না, তার একই হাল হবে। তাহলে যে সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করো, তুমি আর্টস এর গান নিয়ে পড়ো, নাচ নিয়ে পড়ো, বাংলা নিয়ে পড়ো, তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়ো না কেন, তোমাকে সেখানে সঠিকভাবে তোমাকে তৈরি হতে হবে। তুমি একটা ভাববে যে হ্যাঁ স্যার ইংলিশের তো অনেক বেশি স্কোপ, অবশ্যই স্কোপ, কিন্তু এটা মনে রাখো ইংলিশে কম্পিটিশন অনেক বেশি। আমরা দেখো কলেজ সার্ভিস কমিশনে ধরো 190টা যদি সিট থাকে ইংলিশের, তাহলে ইংলিশের অ্যাপ্লিকেন্টসও আছে প্রায় 7,000 থেকে 8,000। আর অ্যানথ্রোপোলজির যদি 6খানা সিটস থাকে, তাহলে অ্যানথ্রোপোলজির অ্যাপ্লিকেন্টস হচ্ছে হয়তো 70 বা 80 জন। তাহলে এইভাবে সমানুপাতিক ভাবে তুমি যদি দেখো, প্রত্যেকটা জায়গার কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে, আলাদা আলাদা তার এরিয়া আছে। ফলে এরা হচ্ছে যে অ্যাব্রডে আমরা প্রচুর স্টুডেন্ট আছে যারা এইসব জায়গায় অ্যাপ্লাই করার সুযোগ আছে, যারা করছে ভালো করে অ্যানথ্রোপোলজি পড়াশোনা করার পর। তো এই গেল হচ্ছে, আর খুব কিছু আমি ছবি দেখাই, এটা ডিটেলসে বলার কিছু না। এটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের ফসিল আবিষ্কার করছে। এই হচ্ছে ফসিল, আস্তে আস্তে মানুষের ফসিল সেটাকে পাথরের খাস থেকে বের করছে। এটা আফ্রিকার ছবি, এটাও ফসিলকে কম্পিউটারাইজড একটা প্রোগ্রামিং করে রিকনস্ট্রাকশন করা হয়েছে। বিভিন্ন ফসিল সারা পৃথিবীতে পাওয়া গেছে যাদের সাথে মানব বিবর্তনে ডাইরেক্টলি যোগ আছে। এই হচ্ছে মানব বিবর্তনের কার্ভ, কি করে মানুষ এসছে পৃথিবীতে। এটা হচ্ছে প্রি হিস্ট্রিক আর্কিওলজি। ফলে মানব বিবর্তন শুধু বায়োলজিক্যালি বিবর্তন হয়নি, মানুষের সাথে তাদের সংস্কৃতির বিবর্তনটাও হয়েছে, সেটাও আমরা পড়াশোনা করব। বর্তমান দিনে কত ধরনের দেখো মানুষ আছে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। এবং এই যে পপুলেশন ভেরিয়েশন, একদিকে যেমন নাইলেটিক নিগ্রোদের দেখছো, আরেকদিকে এক্সকিমোদের দেখছো, একই মানুষ, কিন্তু সেটা এনভায়রনমেন্টাল ভিত্তিক তাদের বিভিন্ন বিভিন্ন বডি ফিজিওলজি হয়, এবং তাদের সংস্কৃতিও ডিফারেন্ট হয়, এবং তাদের রোগও ডিফারেন্ট হয়। দেখো এই মানুষটা 50 বছর শিম্পাঞ্জিদের উপর কাজ করেছে, প্রফেসর জেন গুডওয়াল। তার ডেডিকেশন আমরা হ্যাটস অফ করি। এখন উনি বেঁচে আছেন এবং উনি সাংঘাতিকভাবে ইনভলভ প্রাইমেট যাদের মেরে ফেলা হচ্ছে তাদের বাঁচানোর জন্য। এই হচ্ছে জেন গুডওয়াল আফ্রিকার জঙ্গলে।
ড্যান ফসা যিনি প্রথম শুরু করেছিলেন গরিলাদের বাঁচানো, কিন্তু ওনাকে মার্ডার হয়ে যেতে হয় চোরা শিকারীদের হাতে আফ্রিকাতে। কিন্তু ওনার এখনো ইনস্টিটিউট আছে এবং ওনার স্টুডেন্টরা যারা আছে তারা গরিলা বাঁচাও কাজ করছে। মানে তোমাদের কাছে এটা অন্তত নতুন না কেন আমরা প্রাকৃতিক সম্পদ বাঁচাবো, এটা তোমরা সবাই জানো যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টটা কতখানি ইম্পর্টেন্ট। তোমরা জানো হিউম্যান জেনেটিক্সে যে আছে হিউম্যান জেনেটিক্স, হিউম্যান জিনোম প্রজেক্টে, আর 2-1 মিনিটের মধ্যে শেষ করব। হিউম্যান জিনোম প্রজেক্টে আমরা দেখছি যে হিউম্যান জিনোম প্রজেক্টে আমরা এখানে প্রচুর অ্যানথ্রোপোলজিস্ট আছে যারা কাজ করছে, হিউম্যান ক্যারিওটাইপিং এ কাজ করছে, আমরা ফরেন্সিক অ্যানথ্রোপোলজি আছে, আমরা গ্রোথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কাজ করি, আমরা জঙ্গলের বিভিন্ন খাদ্য নিয়ে কাজ করি, এই আমরা মেডিকেল অ্যানথ্রোপোলজি কাজ করি যে বিভিন্ন গাছগাছরা নিয়ে মানুষের মধ্যে, আমরা জেনেটিক কাউন্সিলিং করি। টার্মগুলো শুধু শোনো, আমরা করোনা ভাইরাস নিয়ে অনেক অনেক ডেপথে কাজ করেছি অ্যানথ্রোপোলজি এন্ড এপিডেমিওলজি। ফলে এই বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন ধরনের কাজ করে। সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজির মধ্যে তোমরা দেখবে যে এত ভাগ আছে, যেমন একদিকে সাইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে, একদিকে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি আছে, ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি আছে, ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে, সিম্বলিক অ্যানথ্রোপোলজি, সব অ্যানথ্রোপোলজির ভাগ এগুলো। তাহলে তার অপরচুনিটিও যত বেশি ভাগ থাকবে তার অপরচুনিটিও অনেক বেশি থাকবে। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিভিন্ন গ্রামে দেখো বিভিন্ন ধরনের কালচার কিভাবে মানুষ মানুষকে সম্বোধন করে। ডক্টর সুচিস্মিতা সেন চৌধুরী এটা স্লাইড, এবং উনি হো ওম্যানদের দেখাচ্ছেন যে হো ওম্যানরা একটা ট্রাইবাল পপুলেশন, তাদের গ্রামে গেলে তারা কি করে সম্পর্ক করে। এথনোগ্রাফারের দুজন বিখ্যাত, একজন ব্রিটিশ অ্যানথ্রোপোলজিস্ট মিনস্কি আর একজন শরৎচন্দ্র রায় ইন্ডিয়ান অ্যানথ্রোপোলজিস্ট। যে এথনোগ্রাফি মানে হচ্ছে যে মানুষ সম্পর্কিত জ্ঞান যেটা খুব কোন একটা জায়গায় অনেক সময় ধরে থেকে বা কিছু সময় ধরে থেকে এখন বর্তমান দিনে সেই তার মানুষের জীবনযাত্রা এবং জীবিকার সম্পূর্ণ যে যে পরিচয়, সেই পরিচয়টা লিপিবদ্ধ করা, এবং যার গুরুত্ব সব থেকে ইম্পর্টেন্ট। সবসময় স্ট্যাটিস্টিক্স দেখে প্ল্যানিং করলেই হলো না, সেই প্ল্যানিংটা আদৌ সেই পপুলেশনের কাজে লাগছে কি লাগছে না সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন পদ্ধতি ইউজ করি। একটা গ্রামে গিয়ে দেখছো আমাদের ম্যাডাম এখানে বসে আছেন, হ্যাঁ, তার উনি কথা বলছেন। আমাদের বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ডেটা কালেক্ট করছেন সিআরআই-তে। বিভিন্ন মেথড আমরা এখানে ইউজ করি বিভিন্ন ভাবে। আমরা বিভিন্ন ডকুমেন্টারি ফিল্ম আমাদের আছে বিভিন্ন জাতি গোষ্ঠীর। তোমরা দেখো যে দার্জিলিং এ একটা ট্রাইব তারা কি করে কাজ করছে, জীবিকা নির্বাহ করছে, আবার জলপাইগুড়িতে একটা ট্রাইব কি করে তার জীবিকা নির্বাহ করছে। চড়কের যে উৎসব, সেই উৎসব সম্পর্কেও আমাদের নিজস্ব জ্ঞান আছে। সেই জন্য এই টোটাল যে ডকুমেন্টারি আছে এখানে, হয়তো এই লিঙ্কটা লাগবে না, ওয়েস্ট বেঙ্গলে আছে অনেক কিছু, গভর্নমেন্ট সেক্টরে আছে, বিভিন্ন এনজিওতে আমরা চাকরি করতে পারি, আমরা গ্লোবাল অপরচুনিটিস আছে বিভিন্ন জায়গায়। এবারে আসা যাক ছোট্ট করে 1 মিনিটের মধ্যে দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে যথেষ্ট স্পেসিমেন আছে। এটা বিভিন্ন হাড়গোড় কঙ্কাল অরিজিনালটা আছে। আর আমাদের নতুন ডিপার্টমেন্ট হয়েছে এখন আমরা যেমন স্কুলের স্টুডেন্টদের পড়াই, সেরকম আমরা গার্জিয়ান মিটিংও করে থাকি। আমরা বিভিন্ন ফিল্ডে গিয়ে কাজ করি এবং সেটা বাজেট অনুযায়ী। আমাদের যারা অ্যালুমনি, যারা পাশ করে বেরিয়েছে, যারা কলেজ টিচার আছে, রিসার্চ ফেলো আছে, আকাশ থিসিস জমা দিয়েছে, বিভিন্ন জায়গায় প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছে, মাস্টার ডিগ্রি করছে, আমরা বহু রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করি, শুধুমাত্র লেকচার না। আমরা আমাদের স্টুডেন্ট সেমিনার হয়, আমাদের লেখা, আমাদের যে কাজ সেটা বিভিন্ন গবেষণাপত্রে বেরোয়, এবং তার সঙ্গে সঙ্গে লোকাল নিউজ পেপারে কলেজের নাম খুব বারবার আসে। আমরা ফিল্ডে বিভিন্ন ভাবে আমরা করি, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এবং এখানে যেহেতু আমাদের টিচিং স্টাফ 5 জন আছে, আমরা পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট তৈরি করার। করোনা আমাদের বাঁচতে দিয়েছে, আমরা মিউজিয়াম ল্যাবরেটরির জন্য একদম প্রস্তুত ছিলাম, তবুও আমরা যেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোলাবোরেশন।
যার ফলস্বরূপ বর্তমানে আমরা ইন্টারন্যাশনাল লেকচার সিরিজ অর্গানাইজ করছি। ফলে এই সংক্ষিপ্ত ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আমাদের ডিপার্টমেন্ট, আমাদের কলেজ অ্যানথ্রোপোলজি সম্পর্কে বলতে গেলে আরো বলা হবে। এবার আমি তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে কোশ্চেন দেবো, কিন্তু তার আগে আমি রিকোয়েস্ট করবো ডক্টর সুচিস্মিতা সেন চৌধুরীকে, সে যদি 2-4 কথা তোমাদের উদ্দেশ্যে বলে। গুড মর্নিং স্টুডেন্টস। অ্যাকচুয়ালি স্যার বলে দেওয়ার পরে আর কিছুই বাকি থাকে না, শুধু আমি একটা জিনিস অ্যাড করব। যেমন তোমরা দেখছিলে যে আমাদের স্টুডেন্টরা অনেক জায়গায় অপরচুনিটিস পেয়েছে রিসেন্টলি, এই প্যান্ডেমিক সিচুয়েশনেও আমাদেরই দুজন প্রাক্তন স্টুডেন্ট তারা সিআরআইতে জয়েন করেছে অ্যাজ রিসার্চ ইনভেস্টিগেটর। এবং এটা আমার বলতে খুব ভালো লাগে, বিকজ আমি একসময় রিসার্চ ইনভেস্টিগেটর হিসেবেই কাজ করতাম সিআরআইতে। এখন আমারই যারা জুনিয়র ছিল, যারা আমার সাথে আমার আন্ডারে কাজ করেছে, তারাই এখন গভর্নমেন্টের পেরোলে জয়েন করেছে এবং রিসেন্টলি 11 জন জয়েন করেছে। সুতরাং বুঝতে পারছো তো স্কোপটা কি লেভেলের আছে। মানে এমন নয়, অনেকের মনে হতে পারে যে অ্যানথ্রোপোলজি একটা আননোন সাবজেক্ট, কোনো স্কোপ নেই, এটা কিন্তু নয়। আর সবচেয়ে বলতেও ভালো লাগে যে আমাদের প্রাক্তন স্টুডেন্টরা নট অনলি ইন আওয়ার কলেজ, আদার কলেজ অলসো, কেউ কিন্তু আনএমপ্লয়েড হয়ে বসে নেই, সবাই কিছু না কিছু করছে। Somebody are pursuing their PhD, some people are doing job in NGOs. So মানে there are lots of scope, যেমন স্যার বললেন। এমনকি অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতেও ফেলোশিপে স্কলার হিসেবে জয়েন করেছেন কিছু স্টুডেন্টসরা। সুতরাং there are lots of scope। তোমরা যখন যদি পড়ো, যদি অ্যানথ্রোপোলজিতে আসো, তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। এবং স্যার যেরকম বললেন যে 4টে ব্রাঞ্চেস আছে আমাদের, যারা ইন্টারেস্টেড আর্কিওলজি রিলেটেড ইস্যুতে, তারা আর্কিওলজি নিয়ে পার্সু করতে পারো তাদের হায়ার স্টাডিজ, এবং সেখানেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে তাদের স্কোপ থাকবে। অন্যান্য অনেক ইনস্টিটিউশন আছে, কাস্ট আছে, যেখানে জব অপরচুনিটিস তৈরি হয় বিশেষ বিশেষ সময়। অ্যান্ড WBCS এর পাশাপাশি মিসলেনিয়াস এক্সামও যদি তোমরা দাও, সেখানেও কিছু পোস্ট এরকম থাকে যেখানে অ্যানথ্রোপোলজিস্টদের খুব প্রয়োজন। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, এবং TDD মানে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে। এখানে কিন্তু অ্যানথ্রোপোলজিস্টদের রিকোয়ারমেন্ট হয়, মানে পার্টিকুলারলি ব্লক লেভেলে রিক্রুটমেন্ট হয়। ব্লক লেভেলে তোমার ইন্সপেক্টর হিসেবে যেখানে যারা জয়েন করে, তাদের মধ্যে যদি অ্যানথ্রোপোলজিস্ট থাকে, তাহলে তাদের কিন্তু একটা আলাদা ভ্যালু থাকে, বিকজ দে হ্যাভ টু ডিল উইথ দ্য পিপল, একদম গ্রাসরুট লেভেলের কাজ। এবং আরেকটা যেটা স্কোপ রিসেন্টলি তৈরি হয়েছে, কোঅপারেটিভ সার্ভিসেস এর মধ্যে, যেমন তোমরা ল্যাম্পস এর সম্পর্কে জানতে পারবে পরে, লার্জ স্কেল মাল্টিপারপাস এগ্রিকালচারাল সোসাইটি, এগুলো ট্রাইবালদের নিয়েই কাজ করে ইনস্টিটিউটগুলো, সেখানেও কিন্তু রিক্রুটমেন্টের সুযোগ আছে। সুতরাং আমরা সবসময় ভাবি যে যখন কোনো একটা সাবজেক্ট চুজ করবো, তখন কেন চুজ করবো, তো এই কেনর পেছনে যে উত্তরগুলো আছে, যে কারণগুলো আছে, যে আমরা শুধু একজন ভালো মানুষ হয়ে ওঠাই নয়, অ্যানথ্রোপোলজি যদি পড়ি, যারা পড়েছে বা যারা পড়বে, তারা বুঝতেই পারবে তাদের হিউম্যান ডিলিংটা অনেক বেশি অন্যদের থেকে বেটার হয়, অনেক বেশি মানুষের সাথে ডিল করা। তুমি যে প্রফেশনেই যাও না কেন, ইউ হ্যাভ টু ডিল উইথ দ্য পিপল, অ্যান্ড সেটা কিন্তু অ্যানথ্রোপোলজিস্টরা বা অ্যানথ্রোপোলজি স্টুডেন্টরা অনেক ভালোভাবে করতে পারে। সো তোমরা ডিসাইড করবে, পরবর্তীকালে আমরা আবার আলোচনা করব। আর আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে অনেক রকম প্রোগ্রাম হয়, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো জয়েন করতে পারো, ভালো লাগবে শুনতে। সো থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। হ্যাঁ, এই আয়ুষী বলেছে যে ও ইংলিশে, আমরা ইংলিশে পড়াই, আমাদের অসুবিধা কিছু নেই, যেহেতু এখানে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বেশি। So that is why I was telling in Bengali language. So there is no problem. We are always happy to teach through English medium. So there will be no problem, and it will be your positive side that you know English better, so that you can study your anthropology in a more meticulous way, as because you have no barrier in English language, Ayushi. And second thing is that Ayushi asks to post the slides of job opportunities. Obviously, I will post the slides to your groups. So no problem after this lecture. So kindly go through it, right? No problem. Thank you, sir. Okay. Is there any question from the guardians or the students? বাংলাতে করতে পারো, কোনো অসুবিধা নেই।
শুধু অ্যানথ্রোপোলজি না ছাড়া অন্য কোনো বিষয় জানতে চাও তাও করতে পারো, যেটা আমাদের শব্দ আমরা তাও বলতে পারি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে। একটা কথা আমি বলে দিই, আমাদের ইনিশিয়ালি বলা হয়েছিল 20 তারিখ অব্দি ফর্ম ফিল আপ, কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা সার্কুলার অনুযায়ী সেই 20 তারিখ ফর্ম ফিল আপটা এগিয়ে নিয়ে সেটা 27 তারিখ অব্দি করা হয়েছে, রাইট? সেই জন্য 27 তারিখ অব্দি ফর্ম ফিল আপ চলবে। আজকে হচ্ছে 23 তারিখ। 27 তারিখের পর আমাদের লিস্ট বেরোবে। আমাদের যেহেতু 35টা সিট আছে, সেই 35টা সিট অনুযায়ী ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট বেরোবে। যত তাড়াতাড়ি আমাদের ভর্তি হবে আমাদের অ্যাডমিশন আমরা ক্লোজ করব। ফলে কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে আমরা আমাদের ক্লাস যেটা, সেই ক্লাসটা শুরু হবে, ধরো গভর্নমেন্ট একটা তো অর্ডার দিয়েছে, সেই অর্ডার অনুযায়ী আমাদের ক্লাস স্টার্ট হবে। সেটা তোমরা দেখে নিও গভর্নমেন্ট অর্ডারটা। ওটা অক্টোবর মাসের ফার্স্টে মনে হয় ক্লাস শুরু হবে। পুরো সেপ্টেম্বরটাই বিভিন্ন ভর্তি প্রক্রিয়া বা বিভিন্ন দিক থেকে এগোবে। তো অগস্টের যদি ক্লাসটা শুরু হয়, অক্টোবরে যদি ক্লাসটা শুরু হয়, আমরা সেপ্টেম্বরে তাহলে যারা অ্যাডমিশন নেবে তারা কি করবে? তারা আমাদের বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো আছে, যে আউটরিচ প্রোগ্রামগুলো আছে, সেই আউটরিচ প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবে। দেখবে তোমাদের এই কোভিড সিচুয়েশনে তোমাদের মনটাও ভালো লাগবে আর নিজের মনটাও ঠিক থাকবে। এই হচ্ছে ব্যাপার। ফলে আমরা তোমাদের সবসময় আছি, সব রকম ভাবে আছি। আমাদের খুব ক্লোজ গ্রুপ, এবং আমরা সকলেই বলি আমরা অ্যানথ্রোপোলজির ফ্যামিলি হিসেবে কাজ করি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এবং প্রত্যেকটা টিচার একে অপরের খোঁজ খবর রাখে, এবং কেউ কোথাও যদি কোনো রকম সমস্যায় পড়ে তাহলে নিশ্চয়ই তাদের আমরা হেল্প করব। তোমরা আমাদের যে এক্স স্টুডেন্টস যারা আছে তারা একটু ভালো করে তাদের সাথে কথা বলো। আচ্ছা, কিছু কোশ্চেন এসছে, আমি দেখি নেওয়ার চেষ্টা করছি। সম্রাট দাস বলছে, স্যার আমি ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছি বিভিন্ন সম্পর্কে মানুষের সাথে গুড কানেকশন রাখার জন্য। তাহলে স্যার এই সাবজেক্টটা আমার মেন এক্সামে কি অনেক হেল্প করবে? অবশ্যই অবশ্যই। তোমার ইউপিএসসি, তুমি সঠিকভাবে ইউপিএসসির জন্য প্রিপারেশন নাও, তাহলে তোমাকে আমার মনে হয় যে যারা ভালো করে বোঝো, ইউপিএসসি তো শুধু অ্যানথ্রোপোলজি নেই, অ্যানথ্রোপোলজি ছাড়া অনেকগুলো সাবজেক্ট আছে। তুমি ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছ গ্রাজুয়েশনের দিক সময় থেকে, খুবই ভালো। তাহলে তুমি যদি অ্যানথ্রোপোলজি অনার্স তার সঙ্গে সঙ্গে করতে করতে যাও, তাহলে তোমাকে অ্যানথ্রোপোলজির জন্য আলাদা সময় ডিভোট করতে হবে না। তোমার যে টাইমটা তোমার ডিভোট করার দরকার ইউপিএসসি প্রিপারেশনের জন্য, সেটাই তোমার এখানে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি কি পাচ্ছ না, ফ্রি ইউপিএসসির জন্য তোমার অনেক জায়গায় তুমি ভর্তি হতে যাবে, প্রচুর টাকা কোচিং ক্লাসে। অ্যানথ্রোপোলজিও ভর্তি হতে আমার কাছে আসে তো, কিন্তু আমরা যেহেতু প্রফেশনালি পড়াই না, বাইরেতে বা প্রাইভেট টিউশন করাই না, আমরা করাই না। কিন্তু এতে তোমার সুবিধা হবে কি, তোমরা যখন অনার্সটা করবে তার সঙ্গে সঙ্গে তুমি একটা গাইডেন্স পাবে যে না, এই টপিকটা এটা এরকম ভাবে খাতায় লিখতে হবে এবং এটা ইউপিএসসি তে আসবে। এবং কোশ্চেন যে ভালো করে, এটা অনেকে ভুলে যায়, অনেকের কাছে এটা একটু ক্লিয়ার না, যে ধরো তুমি যখন একটা অ্যানথ্রোপোলজি নিয়ে অ্যাপ্লাই করছো তখন ইউপিএসসি তে, তখন তোমার কোশ্চেন সেট করবে কে? নিশ্চয় অন্য কোনো সাবজেক্ট না অ্যানথ্রোপোলজির। অ্যানথ্রোপোলজির কে? কোনো ইউনিভার্সিটির টিচার নাম্বার 1, বা কোনো একটা ভালো টিচার বা কেউ কোনো গবেষক যে অ্যানথ্রোপোলজি স্পেশালাইজেশন, সে কোশ্চেন করবে, সে খাতা দেখবে, এবং তারপরে কি হবে, সে ইন্টারভিউতেও থাকবে। যে তাহলে তাহলে তুমি দেখো, তুমি বাইরের কোন একটা সাবজেক্ট থেকে অ্যানথ্রোপোলজি পড়ে তুমি তাকে তার সামনে ফেস করবে, আর তুমি অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করে সেটাকে ফেস করবে, এই দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ফলে আমার মনে হয় যে অবশ্যই তোমার হেল্প করবে। আচ্ছা স্যার, অ্যানথ্রোপোলজি পড়তে কি ম্যাথ? না 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 না, অ্যানথ্রোপোলজি পড়তে ম্যাথ কিচ্ছু লাগে না, ম্যাথ কিচ্ছু লাগে না। তবে আমাদের খুব একদম প্রিলিমিনারি লেভেলের কিছু স্ট্যাটিস্টিক্স আছে, সেই জিনিসগুলো একদম মানে প্রিলিমিনারি, ওটা কিছু ব্যাপারে, ওটা কোনো ম্যাথামেটিক্সই না, ম্যাথ তো লাগেই না। তবে আমি একটা কথা বলবো যে ভবিষ্যতে যখন হায়ার এডুকেশনের দিকে যাবে, না কেমিস্ট্রি কম্পালসারি না, অ্যানথ্রোপোলজি নিলে আমরা অপশন রেখেছি
ফুড অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড কেমিস্ট্রি, আর এটা আমাদের ডিমান্ড করেছিল যে কেমিস্ট্রি আমরা রেখেছি, তার সঙ্গে সঙ্গে ফুড অ্যান্ড নিউট্রিশনও আছে, জুলজিও আছে, বোটানিও আছে। তাহলে যারা অনার্স যারা পড়বে তারা অ্যানথ্রোপোলজি যদি অনার্স নাও তাহলে 1 বছর তাকে নয় জুলজি, নয় বোটানি, নয় ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তে হবে। আবার পরের 1 বছরের পরে, মানে 1 বছর মানে 2টো সেমিস্টার, আবার 1 বছরের পরে আর 2টো সেমিস্টার অন্য সাবজেক্ট নিয়ে পড়তে হবে। মানে কেউ যদি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে অ্যানথ্রোপোলজি অনার্স নেয় এবং জুলজি জেনারেল নেয়, এই 2টো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, তাহলে 1 বছর পরে মানে 2টো সেমিস্টার পরে তার অ্যানথ্রোপোলজি অনার্স থাকবে, তার সঙ্গে সঙ্গে জুলজিটাকে চেঞ্জ করে নয় বোটানি নিতে হবে, না কেমিস্ট্রি নিতে হবে, না ফুড অ্যান্ড নিউট্রিশন নিতে হবে। যার কেমিস্ট্রিতে অসুবিধা আছে সে ফুড অ্যান্ড নিউট্রিশন নেবে। পেপার প্রচুর থাকে, এটা আনন্দ করে পড়তে হবে। যেমন বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির পেপার আছে, যেমন সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজির পেপার আছে, যেমন প্রিহিস্ট্রিক আর্কিওলজির পেপার আছে। বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে ফিজিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে, ফরেনসিক অ্যানথ্রোপোলজি আছে, হিউম্যান জেনেটিক্স আছে, তারপরে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে, এই সবগুলো আছে। হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। আবার সোশ্যাল কালচার অ্যানথ্রোপোলজির মধ্যে ইকোনমিক অ্যানথ্রোপোলজি আছে, পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি আছে, সাইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি আছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা পেপার আছে এবং কালচারাল অ্যানথ্রোপোলজির মধ্যে অনেকগুলো ভাগ আছে। তাহলে পেপারটা খুবই, আমাদের সিলেবাসটা খুবই অ্যাট পার এবং অ্যাজ পার ইউজিসি গাইডলাইন্স। তাহলে আমরা মানে এটা যে এনজয় করবে সে তো সম্পূর্ণভাবে এনজয় করতে পারবে। আয়ত্রী বলছে মেডিকেল ফিল্ডে অ্যানথ্রোপোলজির কি সিগনিফিকেন্স, কি অপরচুনিটি। ভেরি গুড। যেহেতু আমি বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি স্পেশালাইজেশন, এবং তুমি যদি সুমন চক্রবর্তী দিয়ে সার্চ করো গুগলে, তাহলে তুমি ওয়েবসাইট পাবে, এবং আমার যতখানি পাবলিকেশন আছে তার 50% পাবলিকেশন হচ্ছে ডাক্তারদের সাথে, তার 50% পাবলিকেশন হচ্ছে ডাক্তারদের সাথে। ডাক্তারদের সাথে কি করে হলো? তার কারণ হচ্ছে যে মেডিকেল সায়েন্সের সঙ্গে অ্যানথ্রোপোলজির একটা সাংঘাতিক যোগাযোগ আছে। তার কারণ হচ্ছে আমাদের দুটোই কমন ইন্টারেস্ট, সেটা হচ্ছে মানুষ। প্রথম কথা যে আমরাও মানুষকে নিয়ে অধ্যয়ন করি, তারাও মানুষকে নিয়ে অধ্যয়ন করে। তারা একটা জিনিসই এক্সট্রা পড়ে, সেটা হচ্ছে মেডিসিন। কিন্তু গবেষণার ক্ষেত্রে মেডিসিন দিয়ে তো আর সবসময় গবেষণা হয় না। গবেষণার ক্ষেত্রে মানুষের উপরে গবেষণার ক্ষেত্রে অ্যানথ্রোপোলজির যে মেথডোলজি গুলো আছে, যে পদ্ধতি আছে, সেইগুলো মেডিকেল সায়েন্টিস্টরা কিন্তু অ্যাডপ্ট করে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আরজি কর মেডিকেল কলেজে আমি বহুবার ওয়ার্কশপ করিয়েছি। সেখানে হাতের ছাপ, ফরেনসিক অ্যানথ্রোপোলজি, হাতের ছাপ, মানে ধরো কেউ কাউকে খুন করে চলে গেল, তাই তো, তাহলে কি হবে? হাতের ছাপ পড়ে যাবে একটা, সেই হাতের ছাপ তুমি কি করে ডিটেক্ট করবে? ফরেনসিক অ্যানথ্রোপোলজিতে সেটা শেখানো হয়। সেরকমই হাতের ছাপ থেকে কোন ধরনের রোগ তোমার আছে সেটাও গবেষণার একটা বিষয়, এইভাবে রিলেটেড। এখন একটা ফিল্ড একদম আলাদা আছে, তার নাম হচ্ছে মেডিকেল অ্যানথ্রোপোলজি। মেডিকেল অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে তুমি স্বাস্থ্য বলতে কি বোঝো। তুমি যদি স্বাস্থ্য বলতে বোঝো যে আমার রোগ হয়নি, আমি খুব সুস্থ, তা কিন্তু স্বাস্থ্য বলে না। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে স্বাস্থ্য তাকেই বলে যখন কোনো মানুষের শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সে সুস্থ। তার মানে এই না যে তার কোনো রোগ নেই বা কোনো ধরনের মানে কোনো সমস্যা নেই, শরীরী সমস্যা নেই বলেই যে সে সুস্থ, তা না। তাকে 3টে জায়গা থেকে সুস্থ হতে হবে। একটা শারীরিকভাবে সে সুস্থ হতে হবে, মানসিকভাবে সে সুস্থ হতে হবে এবং সামাজিকভাবে সে সুস্থ হতে হবে। আমরা কি ভাবি, মেডিকেল সায়েন্স কি ভাবে যে শারীরিকভাবে সুস্থ হলেই হয়ে যায়, কিন্তু তুমি জানো না এই কোভিড-19 সিচুয়েশনের সময় যে মানসিক স্বাস্থ্য কত বড় একটা বিষয়। এবং এই মানসিক স্বাস্থ্য কোনো একটা জাতির সংস্কৃতি যুক্ত। এখানেই অ্যানথ্রোপোলজি, যে শুধুমাত্র তোমাকে বলা হলো যে, আমি তোমাকে বলছি অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে আমি পেয়েছি যে আমি অনেক সময় দেখেছি যে কোনো ওষুধ ডাক্তার দিয়েছে, বাড়িতে গিয়ে খাইনি, ফেলে দিয়েছে। প্রচুর জায়গায় এরকম ঘটেছে। কোনো খাবার বলেছে সে খাইনি, ফেলে দিয়েছে। ফলে ডাক্তারদেরও অ্যানথ্রোপোলজির নলেজ থাকা দরকার।
বিশেষ করে যে পেশেন্ট তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোন কালচারাল গ্রুপের, সে কোন এজের, কোন স্টেটের, এটা খুব ইম্পর্টেন্ট। ফলে এইভাবে আমরা ক্রস কালচারাল যে আন্ডারস্ট্যান্ডিং অফ যে হেলথ, সেই ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং অফ হেলথ অ্যান্ড ডিজিজও আমরা কিন্তু এই মেডিকেল অ্যানথ্রোপোলজি নিয়ে পড়াশোনা করি। বিখ্যাত জায়গা, প্রচুর মানুষ, ভারতবর্ষ স্পেশালাইজেশন কম, কিন্তু কেউ যদি স্পেশালাইজেশন করে বিদেশে চলে যাবে। So what is the difference between subject physiology? ওই যে বললাম ফিজিওলজি শুধুমাত্র মানবের শারীরিক ব্যাপার নিয়ে অধ্যয়ন করে, শুধু ফিজিওলজি, ঠিক আছে? আর অ্যানথ্রোপোলজি শুধুমাত্র শারীরিক নিয়ে না, তার সামাজিক, তার সাংস্কৃতিক এবং তার বিবর্তনগত দিকও আলোচনা করে। এটাই হচ্ছে ফিজিওলজির সাথে অ্যানথ্রোপোলজির ডিফারেন্স। রাইট? হয়ে গেছে? অবশ্যই ফরেনসিক সায়েন্স নিয়ে যে পড়তে চাও সে আন্ডার গ্রাজুয়েটে একটু ভালো করে পড়াশোনা করো, এবং তারপরে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু গিভ ইউ দ্য অ্যাডমিশন ইন হোয়ার, যেখানে কোথায় অ্যাডমিশন পাওয়া যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডিপ্লোমা কোর্স আছে ফরেনসিক অ্যানথ্রোপোলজি, উৎকল ইউনিভার্সিটিতে ফরেনসিক অ্যানথ্রোপোলজি আছে উড়িষ্যাতে, ঠিক আছে? সেখানে ফরেনসিক অ্যানথ্রোপোলজি নিয়ে অবশ্যই ফিউচার স্টাডিজ করা যাবে। দিল্লি ইউনিভার্সিটিতে স্পেশালাইজেশন আছে ফরেনসিক অ্যানথ্রোপোলজি, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে স্পেশালাইজেশন আছে ফরেনসিক অ্যানথ্রোপোলজি, নেহুতে স্পেশালাইজেশন আছে, নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি স্পেশালাইজেশন আছে ফরেনসিক অ্যানথ্রোপোলজি। ফলে ফরেনসিক অ্যানথ্রোপোলজি যে নিয়ে পাস করবে পরবর্তীকালে স্পেশালাইজড করবে, মানে ফরেনসিক অ্যানথ্রোপোলজি হয়তো স্পেশালাইজেশন ওরকম ভাবে অ্যানথ্রোপোলজিতে থেকে নেই, হয়তো এরকম হতে পারে যারা ফাইনাল ইয়ারে ডিসার্টেশনটা ফরেনসিক সায়েন্স নিয়ে করছে। ফলে আমার মনে হয় তার বিদেশে যাওয়ার অপরচুনিটি সব থেকে বেশি বাড়বে, আর তাকে আর বসে থাকতে হবে না কোনোদিন, তাকে সঙ্গে সঙ্গে মাস্টার ডিগ্রি করার পরই সে পিএইচডি তে চান্স পেয়ে যাবে। আর কোনো কোশ্চেন? হ্যাঁ ঠিক আছে, আমি তো বললাম আয়ুষী, আই এম টেলিং দ্যাট the major difference between physiology and anthropology is that both of these subjects are dealing with the human beings, but physiology are much more concentrated on the physiological background of the human beings, and anthropology not only concentrated on the physiological and anatomical background of the human beings, but also they are incorporated of the society and culture of the human beings for understanding the human beings as a whole, because you can't differentiate the biological and cultural and social identity of a particular human being to identify their particular existence in this world. So that is the main theme and motto of anthropology. It's order to study the human beings in a holistic way, both in a both cultural, biological, and also in from social perspectives. Any other question? এনিওয়ে থ্যাংক ইউ। আমি 1 ঘন্টা বলেছিলাম, তোমাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে গ্রুপে তোমরা দিতে পারো, and I will post our slides into the groups. No problem. You can go through it and study, and if you need any after some editing, right? If you need any sort of the inquiries, so you can put the question in the group and we are ready to answer you. Thank you all. Thank you, sir, madams. Okay, bye. Thank you, sir and madam.